আচ্ছা, তো আজকে ক্লাস আমরা শুরু করতেছি। এতদিন যাবত আমরা পাওয়ার ইলেকট্রনিক্স এর বিভিন্ন ডিভাইস নিয়ে আলোচনা করছি। তো ডিভাইসের স্ট্রাকচার মোটামুটি সবই আলোচনা করা হয়েছে। এখন আমরা মেইন সার্কিটের দিকে যাব। অর্থাৎ আমাদের যে চারটা মূল বেসিক সার্কিট কনফিগারেশন আছে, ডিসি টু ডিসি, ডিসি টু এসি, এসি টু ডিসি এবং এসি টু এসি, এই চার রকম সার্কিটের বা কনফিগারেশনের এক একটা নিয়ে আমরা ডিটেল আলোচনা করব। তো প্রথমে হচ্ছে কি আমাদের রেকটিফায়ার্স, সবচেয়ে ইজি যেটা এবং মোস্ট ইউজড যেটা, সেটা হচ্ছে কি রেকটিফায়ার্স। রেকটিফায়ার শুরু করার আগে আমাদের বেসিক কিছু ম্যাথমেটিক্স, বেসিক কিছু ফর্মুলা, এগুলো একটু জানা দরকার। তো আমরা সেটা আলোচনা করে আমরা রেকটিফায়ার্সে চলে যাব। প্রথম দিকের লেকচারগুলোর মধ্যে আমরা এসি এবং ডিসি পাওয়ার, তারপরে রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, আমাদের অ্যাভারেজ পাওয়ার, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, সাথে হচ্ছে গিয়ে রিলেটেড কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা এই রিলেটেড কিছু ম্যাথমেটিক্স দেখার চেষ্টা করব। অ্যাভারেজ পাওয়ারের যদি কোথাও পাওয়ার ক্যালকুলেশন করতে বলে কোনো একটা সার্কিটে, তাহলে বুঝে নিতে হবে যে অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেট করতে বলছে। অ্যাভারেজ পাওয়ারের মেইন সূত্র হচ্ছে এসি সার্কিট যদি হয় তাহলে পাওয়ারের সূত্র হচ্ছে ভিআরএমএস আইআরএমএস কোসাইন অফ অ্যাঙ্গেল থিটা। সো ভিআরএমএস হচ্ছে গিয়ে ভিএম বাই রুট টু, আইআরএমএস হচ্ছে গিয়ে আইএম বাই রুট টু। এখানে ভিএম আর আইএম হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ভোল্টেজ বা ম্যাক্সিমাম কারেন্ট। আর কোসাইন যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, সেই পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে থিটা মাইনাস ফাই। এই থিটা মাইনাস ফাই হচ্ছে গিয়ে ভোল্টেজ এবং কারেন্টের ভিতর অ্যাঙ্গেলের ডিফারেন্স। রিঅ্যাক্টিভ পাওয়ার ক্যালকুলেশন করারও সূত্র হচ্ছে গিয়ে জাস্ট কোসাইন থিটার বদলে সাইন থিটা নিলেই হবে। এখন যদি আমাদের যে ওয়েভ শেপটা আছে, ভোল্টেজ বা কারেন্টের ওয়েভ শেপটা যদি সাইনোসয়েডাল না হয়, পিওর সাইনোসয়েড না হয়, সাইন ওয়েভ বা কোসাইন ওয়েভ না হয়ে এটা যদি স্কোয়ার ওয়েভ হয় কিংবা একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ হয়, তাহলে এই নন সাইনোসয়েডাল পিরিয়ডিক ওয়েভ হইলে সেই নন সাইনোসয়েডাল পিরিয়ডিক ওয়েভের জন্য এভারেজ পাওয়ারের সূত্র হচ্ছে যে এটাকে আমাদেরকে আসলে তার কম্পোনেন্ট গুলায় ভাগ করে নিতে হবে। অর্থাৎ তার যে বিভিন্ন হারমোনিক্স আছে সেই হারমোনিক্স গুলায় আগে হারমোনিক্স কম্পোনেন্ট গুলা জানতে হবে আমাদের। এই হারমোনিক্স কম্পোনেন্ট গুলা জানা থাকলে আমরা ভোল্টেজ এবং কারেন্টের এই ফর্মুলাটা ইউজ করে এভারেজ পাওয়ার ক্যালকুলেট করতে পারবো। সো নন সাইনোসয়েডাল পিরিয়ডিক ভোল্টেজ কারেন্টের জন্য পাওয়ারের সূত্র হচ্ছে ভি নট আই নট। ভি নট আই নট হচ্ছে গিয়ে ডিসি কম্পোনেন্ট অফ ভোল্টেজ এন্ড কারেন্ট। আর এর ভিতরে যতগুলাই হারমোনিক্স থাকুক 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, সবার জন্য ইন্ডিভিজুয়ালি পাওয়ার ক্যালকুলেট করতে হবে, প্রত্যেকটা হারমোনিক্সের জন্য আলাদা আলাদা করে। এখন পাওয়ার ক্যালকুলেশনে যদি সোর্স নন সাইনোসয়েডাল হয় আর লোড যদি লিনিয়ার লোড হয়, এক মিনিট আমি একটু ব্রেক নিতেছি। ওকে, সরি ফর ইন্টারাপশন। আবার শুরু করতেছি যে সোর্স যদি নন সাইনোসয়েডাল হয় আর লোড যদি লিনিয়ার লোড হয়,
তাহলে নন সাইনোসয়েডাল পিরিয়ডিক ভোল্টেজ গুলোর জন্য প্রত্যেকটা ভোল্টেজ কম্পোনেন্ট, প্রত্যেকটা ভোল্টেজের যে আলাদা আলাদা কম্পোনেন্ট আছে, আমরা যদি ফুরিয়ার সিরিজে ভোল্টেজ সোর্সটাকে বিভিন্ন কম্পোনেন্টে লিখতে পারি, তাহলে সেই ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস করলে ভোল্টেজের একটা ডিসি পোর্শন থাকবে, যে ডিসি পোর্শনটাকে আমরা এখানে দেখাইতে পারি একটা সোর্স, তারপরে ফান্ডামেন্টাল কম্পোনেন্ট সেটাকে একটা সোর্স, তারপর সেকেন্ড হারমোনিক্স থাকতে পারে সেটাকে একটা সোর্স, থার্ড হারমোনিক্সকে একটা সোর্স হিসেবে, একইভাবে এনতম হারমোনিক্সকে আরেকটা সোর্স হিসেবে ক্যালকুলেট করে তাদের সাথে লোডকে কানেক্ট করতে পারি। এখন যদি অনেকগুলো সোর্স কোথাও কানেক্টেড থাকে একটা সিঙ্গেল লোডের সাথে, এই টাইপের ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সির যদি সোর্স থাকে, তাহলে তাদের জন্য সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করা যায়, অর্থাৎ এট এ টাইম একটা ভোল্টেজ সোর্স নিয়ে তার জন্য লোডের ভিতরে কারেন্ট, পাওয়ার এগুলো ক্যালকুলেট করা যায়। এইভাবে প্রত্যেকটা সোর্সকে ইন্ডিভিজুয়ালি নিয়ে ভোল্টেজ এবং কারেন্টের কম্পোনেন্টগুলো ক্যালকুলেট করে তাদেরকে যোগ করলে আউটপুটে যেটা আমাদের দরকার, কারেন্ট দরকার বা পাওয়ার দরকার, সবই আমরা পেতে পারবো। এখানে ক্যালকুলেশনের হচ্ছে সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করা। নেক্সট আমাদের যেই সিচুয়েশনটা অ্যারাইজ করতে পারে সেটা হচ্ছে যে সাইনোসয়েডাল সোর্স আর নন লিনিয়ার লোড। সাইনোসয়েডাল সোর্স মানে হচ্ছে যে সোর্সের ভিতর পিওরলি একটা সাইন ওয়েভ আছে, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি, নির্দিষ্ট ভোল্টেজ। আর নন লিনিয়ার লোড যদি হয়, লোডের নন লিনিয়ারিটির কারণে কারেন্টের মধ্যে কারেন্টের শেপটা, কারেন্টের ফর্মুলাটা এরকম হয়ে যেতে পারে। লোডের নন লিনিয়ারিটির উপর নির্ভর করে কারেন্টের ভেতরে ডিসি কম্পোনেন্ট থাকতে পারে, বিভিন্ন হারমোনিক্স থাকতে পারে, ফান্ডামেন্টাল কম্পোনেন্ট সহ আরো বিভিন্ন হারমোনিক্সের উদ্ভব হইতে পারে লোডের ভিতরে। সেই ক্ষেত্রে পাওয়ার ক্যালকুলেশন কিভাবে করতে হবে? পাওয়ার ক্যালকুলেশনের ফর্মুলা হবে কি আমাদের কিছুক্ষণ আগে যে সূত্রটা দেখাইছি সেটাই, ডিসি ভোল্টেজের ডিসি কম্পোনেন্টের সাথে কারেন্টের ডিসি কম্পোনেন্ট গুণ করতে হবে। প্রত্যেকটা হারমোনিক্সের জন্য ভোল্টেজ এবং কারেন্টের গুণফল সাথে হচ্ছে গিয়ে তাদের cos থিটা কম্পোনেন্ট দিতে হবে। এখন যদি সোর্স পিওর সাইনোসয়েড হয় তাহলে সোর্সের ভিতরে আসলে কোনো ডিসি কম্পোনেন্ট নাই, সো এই কম্পোনেন্টটা জিরো। আর সোর্সের ভিতর শুধু ভোল্টেজের ফান্ডামেন্টাল কম্পোনেন্টটা আছে, অর্থাৎ ফার্স্ট যে কম্পোনেন্ট সেটা আছে, আর কোনো ভোল্টেজের কম্পোনেন্ট নাই। সো n ইকুয়াল 1 বাদে বাকি সব vn হচ্ছে গিয়ে জিরো। সো n ইকুয়াল 2 থেকে ইনফিনিটি পর্যন্ত যতগুলো গুণফল পাবো সবকটা গুণফলই জিরো হয়ে যাবে। তো সাইনোসয়েডাল সোর্স আর নন লিনিয়ার লোডের জন্য পাওয়ারের ফর্মুলা দাঁড়াবে এরকম: V1 RMS মানে ভোল্টেজের ফান্ডামেন্টাল কম্পোনেন্ট, I1 RMS মানে কারেন্টের ফান্ডামেন্টাল কম্পোনেন্ট, আর হচ্ছে কি cos θ1 φ1। θ1 হচ্ছে গিয়ে ভোল্টেজের অ্যাঙ্গেল ফান্ডামেন্টাল কম্পোনেন্টে, φ1 হচ্ছে গিয়ে কারেন্টের অ্যাঙ্গেল ফান্ডামেন্টাল কম্পোনেন্টের জন্য। সেই ক্ষেত্রে নন লিনিয়ার লোডের জন্য পাওয়ার ফ্যাক্টরের সূত্র হবে এরকম। পাওয়ার ফ্যাক্টরের সূত্র আমরা জানি, পাওয়ার ডিভাইডেড বাই রিয়েল পাওয়ার ডিভাইডেড বাই আমাদের অ্যাপারেন্ট পাওয়ার। সো রিয়েল পাওয়ার একটু আগে ক্যালকুলেশন করে দেখছি, সেটা হচ্ছে V1 RMS I1 RMS cos θ1 minus φ1। আর অ্যাপারেন্ট পাওয়ার যেটা, সেই পাওয়ারটা আমাদের VRMS IRMS। ভোল্টেজে যেহেতু শুধুমাত্র ফান্ডামেন্টাল কম্পোনেন্ট আছে সেহেতু VRMS আর V1 RMS সেম। কারেন্টে যেহেতু অনেকগুলো কম্পোনেন্ট আছে, কারেন্টকে আর কারেন্টের IRMSটা আসলে সূত্র দিয়ে ক্যালকুলেট করতে হবে। তো সূত্রটা হচ্ছে কি এরকম, এখানে যেটা দেখানো হয়েছে, অর্থাৎ ডিসি কম্পোনেন্টের জন্য স্কোয়ার নিবা, আর বাকি যতগুলো কম্পোনেন্ট আছে সবার হচ্ছে গিয়ে
ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে রুট টু, ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে রুট টু স্কোয়ার। এইভাবে যতগুলো কম্পোনেন্ট আছে সবার জন্য এটা নিয়ে সব কয়টার স্কোয়ার করে তার উপর রুট নিলে যেই মানটা পাওয়া যাবে সেটা হবে গিয়ে এবার আইআরএমএস। সো এই টাইপের এর জন্য সূত্র দাঁড়াচ্ছে আমাদের এরকম I1 RMS ডিভাইডেড বাই IRMS আর cos θ1 মাইনাস φ1। নরমালি আমরা জানি যে যদি সাইনুসয়েডাল ভোল্টেজ হয় এবং সার্কিটের ভিতর সাইনুসয়েডাল কারেন্ট হয় তাহলে হচ্ছে কি এতটুকু হচ্ছে কি আমাদের পাওয়ার ফ্যাক্টর পিওর সাইনুসয়েডাল ভোল্টেজ এবং কারেন্টের জন্য। কিন্তু যদি লোড নন লিনিয়ার হয় তখন কিন্তু এই একটা টার্ম এসে যুক্ত হয়। এই যে টার্মটা এসে যুক্ত হয় তাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট ফ্যাক্টর। তো এটা ডিস্টরশন ফ্যাক্টর নামে ওটা পরিচিত ডিএফ। ডিএফ সমান হচ্ছে গিয়ে I1 RMS ডিভাইডেড বাই IRMS। তো ওভারঅল পাওয়ার ফ্যাক্টর হচ্ছে গিয়ে ডিএফ ইনটু কোসাইন থিটা মাইনাস θ1 মাইনাস φ1। আর একটা ডেফিনেশন আমাদের জানা দরকার যেটা পাওয়ার ইলেকট্রনিক্সে কিংবা পাওয়ার রিলেটেড সার্কিটে প্রায় অ্যারাইজ করে এবং এটা হচ্ছে কি একটা কোয়ালিটি কম্পোনেন্ট, মানে কোয়ালিটি মেজারমেন্ট কম্পোনেন্ট। একটা সিগন্যাল কতখানি কোয়ালিটিফুল সেটা বোঝার জন্য একটা মেজারমেন্টের একটা ইন্ডিকেটর হচ্ছে গিয়ে টোটাল হারমোনিক ডিস্টরশন। তো এই যে টোটাল হারমোনিক ডিস্টরশন যেটা, সেই টোটাল হারমোনিক ডিস্টরশনের সূত্রটা কি? এটা হচ্ছে বেসিক্যালি ratio of RMS value of all non-fundamental frequency terms divided by RMS value of fundamental frequency term। তার মানে হচ্ছে যে ফার্স্ট কম্পোনেন্ট অর্থাৎ ফান্ডামেন্টাল কম্পোনেন্ট বাদে আর যত কম্পোনেন্ট আছে কোনো একটা ভোল্টেজ কিংবা কারেন্টের, এক্ষেত্রে কারেন্টের জন্য সূত্রটা দেখানো হয়েছে। সো ফান্ডামেন্টাল কম্পোনেন্ট বাদে আর যতগুলো কারেন্ট কম্পোনেন্ট আছে সবার আরএমএস ভ্যালু এর স্কোয়ার আর হচ্ছে গিয়ে আমাদের যে ফান্ডামেন্টাল কম্পোনেন্ট আছে আরএমএস তার স্কোয়ার করে দুইটার উপরে যদি রুট নেওয়া হয় তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে টোটাল হারমোনিক ডিস্টরশন। এখন এই যে ফান্ডামেন্টাল কম্পোনেন্টটা বাদে আর যত কম্পোনেন্ট আছে তাদের সবার যোগফলকে আবার এভাবেও লেখা যায়, এই টার্মটা দিয়ে লেখা যায়। ফান্ডামেন্টাল সহ যত কম্পোনেন্ট আছে সবার যোগফল আসলে IRMS। সো IRMS স্কোয়ারকে যদি I1 RMS বিয়োগ করি তাহলে আসলে ফান্ডামেন্টাল বাদে বাকি সব কম্পোনেন্টের যোগফল পেয়ে যাব। সো এই মানটুকুকে রুট করে I1 RMS দিয়ে I1 RMS স্কোয়ার দিয়ে ভাগ করলে আমরা টোটাল হারমোনিক ডিস্টরশন পেয়ে যাব। সো এইভাবে মেইনলি এই সূত্রটা ইউজ করে টোটাল হারমোনিক ডিস্টরশন ক্যালকুলেট করা। আর যদি এখানে ডিসি টার্ম না থাকে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ডিসি অনুপস্থিত, তাহলে টোটাল হারমোনিক ডিস্টরশনকে এভাবেও লেখা যায় সেকেন্ড হারমোনিক্স থেকে ইনফাইনাইট হারমোনিক্স পর্যন্ত যতগুলো কম্পোনেন্ট আছে তাদের নিতে হবে, তাদের সাম নিতে হবে ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ফার্স্ট হারমোনিক্স নিতে হবে। এই টিএসডির সাথে ডিস্টরশন ফ্যাক্টরের একটা রিলেশনশিপ দাঁড় করানো যায়। তুমি যদি এই ফর্মুলাটা খেয়াল করো এবং এই ফর্মুলায় যদি দুইটা টার্মকে আলাদা আলাদা করে রাখো তাহলে একটা টার্ম হবে গিয়ে IRMS ডিভাইডেড বাই I1 RMS স্কোয়ার আর মাইনাস 1। এই IRMS ডিভাইডেড বাই I1 RMS এটাকে আবার 1 বাই ডিস্টরশন ফ্যাক্টর দিয়ে লেখা যায়। সো সেখান থেকে ডিস্টরশন ফ্যাক্টর আর টিএসডি এর ভিতরে এইরকম একটা সূত্র দাঁড় করানো যায়।
এটা একটু ভেরিফাই করার জন্য তোমাদের হাতে ছেড়ে দেওয়া হলো, তোমরা এই সূত্রটা একটু জাস্টিফাই করবা। আরো তিনটা ছোট ছোট টার্ম আছে যেগুলো মাঝে মধ্যে আমাদের সামনে আসতে পারে। এক নম্বর হচ্ছে গিয়ে ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টর হচ্ছে গিয়ে কারেন্টের আরএমএস ডিভাইডেড বাই কারেন্টের অ্যাভারেজ ভ্যালু। ক্রেস্ট ফ্যাক্টর, পিক কারেন্ট ডিভাইডেড বাই আরএমএস রিপল ফ্যাক্টর। একটু ভোল্টেজের রিপল যেখানে থাকে সেখানে এই সূত্রটা ইউজ লাগতে পারে আমাদের। ভোল্টেজের এসি কম্পোনেন্ট ডিভাইডেড বাই ভোল্টেজের ডিসি কম্পোনেন্টের রেশিও। আর অনেক সময় রেকটিফায়ারের রেজিস্টিভ লোড থাকলে তাদের জন্য একটা টার্ম দরকার হয় রেকটিফিকেশন রেশিও, যেটা এফিশিয়েন্সির ইকুইভ্যালেন্ট। সেই রেকটিফিকেশন রেশিওর সূত্র হচ্ছে গিয়ে ডিসি পাওয়ার ডিভাইডেড বাই এসি পাওয়ার। ম্যাথ করার সময় আমরা এটা সূত্রগুলা কাজে লাগানোর চেষ্টা করি। এখন আমরা বইয়ে এই কম্পোনেন্ট সহ এই ডেফিনিশন গুলার বিভিন্ন রিলেটেড বিভিন্ন ম্যাথ দেয়া আছে, বেশ কিছু ম্যাথ বইতে আছে। বই থেকে ম্যাথ গুলা দেখে নিবা, বেশ ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিছু না কিছু এখান থেকে এসেই থাকে। আর যেহেতু এগুলো বইয়ের যেগুলো সেগুলো ওয়ার্কড আউট এক্সাম্পল, সেগুলো তোমরা দেখলে বুঝতে পারবো। আমি দুইটা এক্সারসাইজ থেকে দুইটা অঙ্ক দেখাচ্ছি। একটা অঙ্ক হচ্ছে গিয়ে এরকম যে ভোল্টেজের এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, কোন একটা ডিভাইসের ভিতর ভোল্টেজের ইকুয়েশন হচ্ছে কি এটা, আর কারেন্টের ইকুয়েশন হচ্ছে কি এটা। ডিটারমাইন দ্য অ্যাভারেজ পাওয়ার বেসড অন দ্য টার্মস থ্রু n equal 4। অর্থাৎ এখানে ভোল্টেজের দেখো, ভোল্টেজের ইকুয়েশনটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে ভোল্টেজের একটা ডিসি কম্পোনেন্ট আছে, সাথে হচ্ছে কি বিভিন্ন হারমোনিক্স কম্পোনেন্ট গুলো ফর্মুলা আকারে দেয়া আছে। অর্থাৎ n এর মান যখন 1 তখন ভোল্টেজের পরিমাণ হবে 20 ডিভাইডেড বাই 1, ভোল্টেজের Vm ম্যাগনিটিউড হবে এটা, আর তার সাথে অ্যাঙ্গেল হবে কোসাইন বাই টি। n ইকুয়াল 1 হলে, n ইকুয়াল 2 হলে এটা হয়ে যাবে 10, এটা হয়ে যাবে কোসাইন টুয়াইস বাই টি। এইভাবে বিভিন্ন ইনফাইনাইট পর্যন্ত ভোল্টেজের বিভিন্ন কম্পোনেন্ট গুলোর মান বের করা সম্ভব। একইভাবে কারেন্টের যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনের ভিতরে একটা ডিসি কম্পোনেন্ট আছে, আর তার সাথে সাথে বিভিন্ন হারমোনিক্সের জন্য কারেন্টের মান, ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল গুলো কত হবে সেটা দেওয়া আছে। আমাদেরকে বলছে যে n ইকুয়াল 4 পর্যন্ত যদি পাওয়ার আমরা ক্যালকুলেট করি তাহলে কত হতে পারে সেটা আমরা একটু দেখি। এভারেজ পাওয়ারের সূত্র আমরা জানি, আজকে ফর্মুলাতে অলরেডি দেখছি যে আমরা ডিসি কম্পোনেন্ট গুলো গুণ করতে হয়, আর তার সাথে সাথে হচ্ছে গিয়ে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হারমোনিক্সের জন্য পাওয়ার ক্যালকুলেট করতে হয়। এখন তাহলে ফার্স্টে ডিসি টার্মটা আমরা বের করি। ভোল্টেজের মান হচ্ছে 20, কারেন্টের মান হচ্ছে 5, 20 ইন্টু 5। ফার্স্ট হারমোনিক্সের জন্য Vn max সেটার মান হবে 20 ডিভাইডেড বাই 1, তার মানে 20। In max সেটার মান হবে 5 ডিভাইডেড বাই 1 স্কয়ার, সো 5। আর এটা আমাদের যেহেতু ম্যাক্সিমাম ভ্যালুটা নিতেছি, নেয়ার কথা তো আরএমএস ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই √2, ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই √2, √2 গুণ হয়ে 2 চলে আসছে এখানে। আর এদের দুইজনের ভিতরে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের জন্য অ্যাঙ্গেল ডিফারেন্স। এখন ভোল্টেজ আর কারেন্টের অ্যাঙ্গেল এই ক্ষেত্রে সেম, সো যেই হারমোনিক্সই নেই না কেন তাদের ভিতর অ্যাঙ্গেলের ডিফারেন্স 0, সো কোসাইন 0। যতগুলা টার্ম আসবে সবার ভিতরে আসলে কোসাইন 0 থাকবে। আচ্ছা, সেকেন্ড কম্পোনেন্টের জন্য কি হবে, n এর মান 2 হয়ে যাবে। সো 20 এর নিচে একটা 2, 5 এর নিচে 2 স্কয়ার, 2 আর 2 স্কয়ার মিলে হয়ে যাবে 2 কিউব। উপরে সবারই 20/5, 20 ইন্টু 5 থাকবে, আর নিচে একটা 2 আছে, এই 2 আসলে ফর্মুলা 2।
থার্ড হারমোনিক্সে n ইকুয়াল 3 এর জন্য 20 ইন্টু 5 ডিভাইডেড বাই 2 থাকবে, নিচে হবে এবার থার্ড হারমোনিক্স 3 কিউব, 3 ইন্টু 3 স্কোয়ার মিলে 3 কিউব হবে। একইভাবে চতুর্থটার জন্য 4 কিউব হবে। এরপর যদি এখন মানগুলা বের করো তাহলে প্রথমটা ডিসি কম্পোনেন্ট হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি, এসি হচ্ছে গিয়ে ফার্স্ট ফান্ডামেন্টাল কম্পোনেন্টটা 50। এরপরে যেহেতু এন কিউব দিয়ে ভাগ হচ্ছে, যত হারমোনিক্স বাড়তে থাকবে তত আসলে কম্পোনেন্টের ম্যাগনিটিউড কমতে থাকবে। লাস্ট পর্যন্ত চারটা ডিসি সহ টোটাল 5টা, এই 5টা কম্পোনেন্টকে যোগ করলে আমরা ওভারঅল পাওয়ার পেয়ে যাব এত। এভাবে ডিভাইসের এভারেজ পাওয়ার বের করা সম্ভব। আরেকটা ম্যাথ আমরা একটু দেখি। এখানে বলা হয়েছে সোর্স, একটা সাইনোসয়েডাল সোর্স আছে, সোর্সের ইকুয়েশন হচ্ছে এটা ভোল্টেজের। এই সোর্সটাকে একটা নন লিনিয়ার লোডের উপর অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, সেই নন লিনিয়ার লোডে অ্যাপ্লাই করার ফলে একটা নন সাইনোসয়েডাল কারেন্ট তৈরি হয়েছে সার্কিটের ভিতর। সেই নন সাইনোসয়েডাল কারেন্টটাকে ফুরিয়ার সিরিজে এক্সপ্যানশন করা হয়েছে। ফুরিয়ার সিরিজ অনুযায়ী এক্সপ্যানশন করার পর কারেন্টের ইকুয়েশন পাওয়া গেছে এটা, এই 10 কোসাইন, তারপর 6 কোসাইন, তারপর 3 কোসাইন, এরকম আর কি। তো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এখান থেকে বোঝা যাচ্ছে যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে 60, তারপরের কম্পোনেন্টটা পাওয়া গেছে হচ্ছে গিয়ে 2f এর, তারপরের কম্পোনেন্টটা পাওয়া গেছে 4f এর। আচ্ছা, এখন চারটা জিনিস বের করতে বলছে: অ্যাবজর্ব পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর, ডিস্টরশন ফ্যাক্টর আর টোটাল হারমোনিক ডিস্টরশন। তাহলে আমরা সূত্র জানি, সূত্র দিয়ে বের করে নিয়ে আসি আস্তে আস্তে। প্রথমে হচ্ছে কি অ্যাবজর্ব পাওয়ার। অ্যাবজর্ব পাওয়ারের সূত্র কি হবে? সূত্র হবে ভোল্টেজ গুণ কারেন্ট। এখন ভোল্টেজের ভিতর শুধু ফান্ডামেন্টাল কম্পোনেন্ট আছে, আর কারেন্টের ভিতর 3টা কম্পোনেন্ট আছে। তো আমাদের সূত্র যেটা বলে যে ডিসি কম্পোনেন্টটা গুণ হবে আর ফার্স্ট হারমোনিক্স এর সাথে কারেন্টের ফার্স্ট হারমোনিক, ভোল্টেজের সেকেন্ড হারমোনিক্স এর সাথে কারেন্টের সেকেন্ড হারমোনিক্স, এই কম্পোনেন্ট গুলো গুণ হইতে হবে। সো ডিসি কম্পোনেন্ট ভোল্টেজ বা কারেন্ট কোনোটাতেই নাই, সেজন্য ডিসি এর কোনো ইয়ে নাই, পাওয়ারে ডিসি এর কোনো টার্ম আসতেছে না। ভোল্টেজের ফান্ডামেন্টাল কম্পোনেন্ট আছে, কারেন্টেরও ফান্ডামেন্টাল কম্পোনেন্ট আছে, সো এটা হিসাবে আসবে। আর ভোল্টেজ কারেন্টের যদিও আরো 2টা কম্পোনেন্ট আছে, কিন্তু ভোল্টেজের ওই 2টা কম্পোনেন্টের অনুপস্থিতির কারণে কারেন্টের এই 2টা কম্পোনেন্টও হিসাবে আসবে না। সো বেসিক্যালি আসলে ফান্ডামেন্টাল কম্পোনেন্ট 2টা গুণ করলে যেই পাওয়ারের ফর্মুলা অনুযায়ী যেই মানটা পাওয়ার কথা সেটাই আমরা পাবো। সো ভিএম এটা, আইএম এটা, ডিভাইডেড বাই 2 কোসাইন থিটা ভি মাইনাস থিটা আই। 170 10 ডিভাইডেড বাই 2, ভোল্টেজের অ্যাঙ্গেল 0, কারেন্টের অ্যাঙ্গেল +30, সূত্রে -30 হবে। তো ওভারঅল এই মানটা ক্যালকুলেট করলে আমরা যে পাওয়ারটা পাবো সেটা হচ্ছে কি অ্যাবজর্ব পাওয়ার। সো এটা এটা আমাদের যে ইয়েটা সূত্র, সেটা হচ্ছে যে আমাদের এবার সাইনোসয়েডাল সোর্স আর নন লিনিয়ার লোড ব্যাপারটা এরকম। সাইনোসয়েডাল সোর্স আর নন লিনিয়ার লোড হইলে এবার পাওয়ার ফ্যাক্টর জানা লাগবে। পাওয়ার ফ্যাক্টরের সূত্র হচ্ছে গিয়ে এটা I1 RMS divided by I RMS cosine theta 1 minus phi 1. So দ্বিতীয় যেটা সেটা হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টর বের করো। পাওয়ার ফ্যাক্টর বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে কি এটা I1 RMS I RMS theta 1 phi 1. I1 RMS কারেন্টের ফান্ডামেন্টাল কম্পোনেন্টের RMS ভ্যালু। কারেন্টের ফান্ডামেন্টাল কম্পোনেন্ট হচ্ছে গিয়ে প্রথমটা, এটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে গিয়ে 10, সেটাকে √2 দিয়ে ভাগ করলে I1 RMS পাওয়া যাবে। আর লাগবে I RMS। I RMS টা কি?
কারেন্টের যতগুলো কম্পোনেন্ট আছে সব কয়টা কম্পোনেন্টের আরএমএস ভ্যালু বের করতে হবে। ডিসি যেহেতু এখানে নাই, ডিসি থাকলে সেটাকে ডিরেক্ট স্কোয়ার করে এখানে যোগ করতাম। আর বাকি সব কম্পোনেন্ট গুলো এসি, 3টা এসি কম্পোনেন্ট আছে কারেন্টের, 10, 6 আর 3 হচ্ছে গিয়ে তাদের কনজিকিউটিভ ম্যাক্সিমাম ভ্যালু। সো তাদের জন্য হবে 10/√2 স্কোয়ার, 6/√2 স্কোয়ার, 3/√2 স্কোয়ার। সব কয়টার স্কোয়ার করে রুট ওভার করলে ক্যালকুলেশন করার পরে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা হচ্ছে গিয়ে আমাদের আইআরএমএস। সো I1 RMS কে IRMS দিয়ে ভাগ করে cos θ1 - φ1 করলে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর। তৃতীয় যে মানটা বের করতে হবে সেটা হচ্ছে ডিস্টরশন ফ্যাক্টর। ডিস্টরশন ফ্যাক্টরের ডিরেক্ট ফর্মুলা হচ্ছে কি I1 RMS IRMS। I1 RMS এখান থেকে বের করে নিয়ে আসছি, IRMS ও বের করে নিয়ে আসছি, জাস্ট এই দুইটাকে ভাগ করবা, ভাগ করলে যে মানটা পাবা সেটা হচ্ছে কি ডিস্টরশন ফ্যাক্টর। আর হচ্ছে THD, টোটাল হারমোনিক ডিস্টরশন বের করতে হবে। টোটাল হারমোনিক ডিস্টরশনের ফর্মুলা একটু আগে আমরা দেখে আসছি, এটা IRMS লাগে, I1 RMS লাগে। IRMS স্কোয়ার করবা, I1 RMS স্কোয়ার করবা, I1 RMS এর স্কোয়ার দিয়ে ভাগ করবা, সব যোগ বিয়োগ করার পরে রুট করবা, রুট করলে যেটা পাবা সেটা হচ্ছে গিয়ে টোটাল হারমোনিক ডিস্টরশন। এখান থেকে মোটামুটি আমরা সবকটা ফর্মুলারই ব্যবহার দেখতে পাইলাম। কম বেশি সব ম্যাথমেটিক্সেই ফর্মুলা এগুলাই ইউজ করার মতো ফর্মুলা হচ্ছে গিয়ে যা দেয়া আছে তাই, এগুলোর বিভিন্ন ফর্মে আমরা দেখতে পাই আর কি বিভিন্ন ম্যাথমেটিক্সে। আশা করি এই পার্টটা বোঝা গেছে। স্যার এই ম্যাথগুলো কোন বইয়ের? এই ম্যাথটা বেসিক্যালি হার্টের বইয়ের। রশিদের বইয়েও আছে, হার্টের বইয়ে সুন্দর করে করে দেওয়া আছে এই টাইপের ম্যাথগুলো। আর একটা টপিক আজকে একটু দেখবো সেটা হচ্ছে গিয়ে সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার। রেকটিফায়ারের বেসিক ফর্মুলা আমরা জানি যে রেকটিফায়ার এসি সিগন্যালকে ইউনিডিরেকশনাল সিগন্যালে রূপান্তর করে। রেকটিফায়ার সার্কিটের মেইন কম্পোনেন্ট হচ্ছে কি আমাদের ডায়োডস। সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ারটা অতটা জনপ্রিয় না, কারণ এখানে লস আছে, এই পুরোটা আসলে ইউটিলাইজ হয় না। সো সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার প্র্যাকটিক্যালি যদি ইউজ না হয়, কিন্তু বোঝার সুবিধার জন্য কিংবা আলোচনা শুরু করার সুবিধার্থে, বেসিক আইডিয়াটাকে ক্লিয়ার করার সুবিধার্থে এটা প্রায়ই আমাদের কাজে লেগে থাকে। সো একটা সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ারের সার্কিট ডায়াগ্রাম দেখতে এরকম হবে উইথ লিনিয়ার লোড। অন্য সব সার্কিটে আমরা ইলেকট্রনিক্সে বা এই জাতীয় ইয়েতে যেটা দেখে আসছিলাম, আমরা শুধু লিনিয়ার লোড নিয়ে আলোচনা করে আসছি, লোড হিসেবে কেবল রেজিস্ট্যান্স ছিল। পাওয়ার ইলেকট্রনিক্সে এসে আইডিয়াটা বেশ চেঞ্জ হয়ে যায়, এখানে ইকুয়েশন, ওয়েভ শেপ, অনেক কিছুর ভিতরে লোডের এফেক্টটা হচ্ছে গিয়ে মুখ্য হয়ে দাঁড়ায়। তো শুরু করতেছি আমরা একটা রেজিস্টিভ লোড নিয়ে, যে শুধু একটা সিম্পল রেজিস্টিভ লোড থাকলে কি হবে। সবাই জানো এই ব্যাপারটা, যে প্রথমে আমি যদি একটা এসি সিগন্যাল অ্যাপ্লাই করি ইনপুটে, তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের একটা ট্রান্সফরমারের থ্রুতে যদি এখানে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়, তাহলে ভিএস অর্থাৎ সেকেন্ডারি ভোল্টেজটা, সোর্সের সেকেন্ডারি আমাদের ভোল্টেজ যেটা, সেই ভোল্টেজের ওয়েভ শেপ হচ্ছে গিয়ে সাইন ওয়েভ। তো ডায়োড যেটা করবে, ডায়োড হচ্ছে গিয়ে পজিটিভ হাফ সাইকেলে ডায়োড কন্ডাক্ট করবে। ডায়োডের ক্যাথোডের চেয়ে অ্যানোডের ভোল্টেজ বেশি ক্যাথোডের চেয়ে, সো ডায়োড কন্ডাক্ট করবে। ডায়োড যখন কন্ডাক্ট করবে, ধরে নেই আকার সুবিধার্থে এবং আলোচনার সুবিধার্থে ধরে নেই যে এটা একটা আইডিয়াল ডায়োড। তার মানে পিওর
যখন এটা কন্ডাক্ট শুরু করবে তখন এটা শর্ট সার্কিট হিসেবে আচরণ করবে। শর্ট সার্কিট হিসেবে আচরণ করলে ইনপুটে যা সাপ্লাই আউটপুটে হুবহু তাই পাবো, অর্থাৎ আমাদের লোড ভোল্টেজ আর পজিটিভ হাফ সাইকেল, সোর্সের পজিটিভ হাফ সাইকেল দুইটা সিমিলার শেপ ফলো করবে। নেগেটিভ হাফ সাইকেল এটা কন্ডাক্ট করবে না, তখন অ্যানোডের ভোল্টেজের চেয়ে ক্যাথোডের ভোল্টেজ বেশি হয়ে যাবে, ডায়োড রিভার্স বায়াসে চলে যাবে, রিভার্স বায়াসে চলে গেলে এখানে লুপের ভিতর কারেন্ট জিরো হয়ে যাবে, কারেন্ট জিরো হয়ে গেলে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ থাকবে না, পিএল সমান সমান জিরো হয়ে যাবে। এই কারণে নেগেটিভ হাফ সাইকেল এটা একটা স্ট্রেট লাইন। কারেন্টের লোড কারেন্টের হিসাব হচ্ছে যে VL ডিভাইডেড বাই R। VL যেহেতু একটা সাইনোসয়েড, হাফ সাইনোসয়েড, কারেন্টও একটা হাফ সাইনোসয়েড হবে, জাস্ট VM এর মানটাকে R দিয়ে ভাগ করলে যে মানটা পাওয়া যাবে সেই মানটা হচ্ছে গিয়ে তার পিক ভ্যালু। আর যদি ডায়োডের ভোল্টেজ হিসাব করি তাহলে পজিটিভ হাফ সাইকেলে ডায়োড শর্ট সার্কিট হিসেব হয়ে গেছে, সুতরাং ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ 0। আর নেগেটিভ হাফ সাইকেলের পজিটিভ টার্মিনাল হচ্ছে এটা, নেগেটিভ টার্মিনাল হচ্ছে এটা। ডায়োডের এই ভোল্টেজটাকে যদি আমরা দেখি তাহলে ডায়োডের A to K এই ভোল্টেজটা একটা নেগেটিভ ভোল্টেজ, এই কারণে ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজটাকে এই সোর্সের যে ভোল্টেজ সেই শেপ দিয়েই দেখানো হয়েছে। নেগেটিভ হাফ সাইকেলে ডায়োডের ভোল্টেজটা হবে, সেটা হচ্ছে আমাদের সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার উইথ লিনিয়ার লোড, রেজিস্টিভ লোড, পিওরলি রেজিস্টিভ লোড। যে ফিগারটা দেয়া হলো এই ফিগারের সাথে কিছু একটা ম্যাথ, এই রিলেটেড একটা ম্যাথ বা একটা হাফ ওয়েভ রেকটিফায়ারের বেসিক কিছু কম্পোনেন্ট গুলার ম্যাথমেটিক্যাল ডিরাইভেশন বলা যেতে পারে। সো ডিরাইভেশন গুলো আমরা একটু দেখি। প্রথমে বলছে যে ডিটারমাইন দ্য এফিসিয়েন্সি of the half wave rectifier for pure resistive load. এফিসিয়েন্সি যদি আমরা বের করতে চাই, এফিসিয়েন্সি আসলে বা রেকটিফিকেশন ফ্যাক্টর, এফিসিয়েন্সি বা রেকটিফিকেশন ফ্যাক্টর এই দুইটা একজন আরেকজনের এই হাফ ওয়েভ মানে রেকটিফায়ার গুলোর ক্ষেত্রে এফিসিয়েন্সি বা রেকটিফিকেশন ফ্যাক্টর এই দুইটা ইন্টারচেঞ্জেবল। সো এটা সমান সমান হবে PDC ডিভাইডেড বাই PSC। আচ্ছা, সো ফর্মুলাটা একটু দেখাই নিয়ে আসি। রেকটিফিকেশন ফ্যাক্টর ফর রেজিস্টিভ লোড অফ রেকটিফায়ার, বা এটাকে আমরা এফিসিয়েন্সি, রেকটিফায়ারের এফিসিয়েন্সিও বলতে পারি, পিডিসি ডিভাইডেড বাই পিএসসি। এটার জন্য আমাদের লাগবে হচ্ছে গিয়ে ভিডিসি লাগবে, আইডিসি লাগবে, ভিআরএমএস লাগবে, আইআরএমএস লাগবে। এই চারটা কম্পোনেন্ট আমাদেরকে জানতে হবে। আস্তে আস্তে আমরা তাহলে বের করি। ভিডিসি কি হবে? ডিসি কম্পোনেন্ট যা এভারেজ কম্পোনেন্ট তাই। কোন একটা সিগন্যালের এভারেজ মান বের করা মানে হচ্ছে গিয়ে সেটা ডিসি ভ্যালু সেটা। তো আমরা যদি এভারেজ ভ্যালু বের করতে চাই আমাদের আউটপুটের, তাহলে আউটপুট ভোল্টেজের এভারেজ হচ্ছে গিয়ে সেটাকে 0 থেকে t পর্যন্ত টাইমের ভিতরে ইন্টিগ্রেট করে টাইম পিরিয়ডটা দিয়ে ভাগ করা। যেহেতু নেগেটিভ হাফ সাইকেলে এই লোডের মানটা 0, সেহেতু আমাদেরকে যেটা করতে হবে শুধু পজিটিভ হাফ সাইকেলের জন্য ইন্টিগ্রেট করতে হবে আর টাইম পিরিয়ড t দিয়ে ভাগ করতে হবে। পজিটিভ হাফ সাইকেলের জন্য যদি আমরা এটাকে ইন্টিগ্রেট করি এবং শেষ পর্যন্ত এটাকে ক্যালকুলেট করি তাহলে এটার মান পাওয়া যাবে Vm ডিভাইডেড বাই পাই। ভিডিসি টা পাওয়া যাবে Vm ডিভাইডেড বাই পাই। Vm হচ্ছে কি ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ভোল্টেজ সিগন্যাল। সো 1/পাই এর দশমিকের ফ্র্যাকশনে এই কম্পোনেন্ট হচ্ছে 0.318। আইডিসি কি হবে? ভিডিসি কে সিম্পলি রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করতে হবে, তাহলে কারেন্ট পাওয়া যাবে।
সো ভিডিসি 0.318 পিএম ডিভাইডেড বাই আর হচ্ছে কি আমাদের আইডিসি। ভিডিসি হয়ে গেল, আইডিসি হয়ে গেল, এখন দরকার ভিআরএমএস আর আইআরএমএস। ভিআরএমএস এর সূত্র আমরা জানি, ভোল্টেজের স্কোয়ার করে অ্যাভারেজ করে তাকে রুট করলে যে মানটা পাওয়া যাবে সেই মানটা হচ্ছে কি ভিআরএমএস। সো আমাদের ভোল্টেজ হচ্ছে কি ভিএম সাইন ওমেগা টি, এটাকে স্কোয়ার করব, যেহেতু শুধু পজিটিভ হাফ সাইকেলে ভিএ ভোল্টেজের অস্তিত্ব আছে লোডের ক্ষেত্রে, সেহেতু 0 থেকে t/2 পর্যন্ত ইন্টিগ্রেট করব, 1/t দিয়ে ভাগ করব, মানে অ্যাভারেজ করতেছি। অ্যাভারেজ করার পরে সেটাকে রুট করব, রুট করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ভিআরএমএস। আমাদের এই হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে ভিআরএমএস এর মান পাওয়া যাবে ভিএম ডিভাইডেড বাই 2। জাস্ট এই ইন্টিগ্রেশনটা করবা, এই ক্যালকুলেশনটা করবা। আইআরএমএস তাহলে ভিআরএমএস, যেহেতু লিনিয়ার লোড সেহেতু বেশি ঝামেলায় যেতে হচ্ছে না, সহজে করে ফেলা যাইতেছে। আইআরএমএস টা ভিআরএমএস কে আর দিয়ে ভাগ করতে হবে। তাহলে এফিসিয়েন্সির যে সূত্র, সেই সূত্র হচ্ছে গিয়ে পিডিসি। পিডিসি মানে হচ্ছে গিয়ে ভিডিসি আইডিসি। ভিডিসি আইডিসি গুণ করলে আসলে একই টার্ম, নিচে শুধু একটা আর বেশি, তার মানে 0.318 ভিএম স্কোয়ার, নিচে একটা আর আছে। আর পিএসসি হচ্ছে গিয়ে ভিআরএমএস আইআরএমএস, এটাও 0.5 ভিএম স্কোয়ার ডিভাইডেড বাই আর। আর আর কাটা চলে গেলে ভিএম স্কোয়ার কাটা চলে যাবে, 0.318 স্কোয়ার ডিভাইডেড বাই 0.5 স্কোয়ার সমান সমান আমরা পাবো 0.405, যেটাকে পার্সেন্টেজে নিলে 40.5 পাবো। আচ্ছা, এরপরে বের করতে বলছে হচ্ছে কি আর দুইটা জিনিস, ফর্ম ফ্যাক্টর, রিপল ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টর রিপল ফ্যাক্টরের সূত্র আমরা অলরেডি দেখে আসছি। ফর্ম ফ্যাক্টর হচ্ছে গিয়ে আরএমএস ডিভাইডেড বাই অ্যাভারেজ, রিপল ফ্যাক্টর হচ্ছে গিয়ে ভিএসসি ডিভাইডেড বাই ভিডিসি। এখন যেহেতু ভোল্টেজের শেপটা ইম্পর্টেন্ট, ফর্ম ফ্যাক্টর, রিপল ফ্যাক্টর, ক্রেস্ট ফ্যাক্টর, এরা কিন্তু কারেন্টের জন্য হইতে পারে, ভোল্টেজের জন্য হইতে পারে। যেহেতু হাফের রেকটিফায়ারে ভোল্টেজের শেপটা হচ্ছে গিয়ে আলোচনার বিষয়, সেহেতু ফর্ম ফ্যাক্টরে আমরা হিসাব করব ভিআরএমএস ডিভাইডেড বাই ভি অ্যাভারেজ। ভিআরএমএস এটা, ভি অ্যাভারেজ এটা, তাদের রেশিও ক্যালকুলেট করলে 1.57 পাওয়া যাবে। রিপল ফ্যাক্টর আর ফর্ম ফ্যাক্টরের মধ্যেও রিলেশনশিপ আছে। রিপল ফ্যাক্টর হচ্ছে গিয়ে ফর্ম ফ্যাক্টর স্কোয়ার মাইনাস 1। এই সূত্রটা একটু ভেরিফাই করে দেখতে পারো যে কিভাবে এটা আসলো, ফর্মুলা তোমাদের দেয়াই আছে। রিপল ফ্যাক্টর সমান সমান হচ্ছে গিয়ে ফর্ম ফ্যাক্টর স্কোয়ার মাইনাস 1। রশিদের বইয়ের ডিরাইভেশন সহ দেয়া আছে, আচ্ছা সেখান থেকে এই মানটা পেয়ে যাব। আর কি আর বের করতে বলছে হচ্ছে গিয়ে ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর। তো ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টরের ফর্মুলাটা অবশ্য দেখাই নাই, একটু লেখা দরকার। এক মিনিট,
এটা হচ্ছে সাইট শেয়ার কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এই ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর টিইউএফ তার সূত্র হচ্ছে কি আমাদের পিডিসি ডিভাইডেড বাই ভিএসআইএস। সো ডিসি পাওয়ার লাগবে আমাদের। ডিসি পাওয়ার মানে হচ্ছে কি আমাদের ভিডিসি গুণ আইডিসি, মানে ভি এভারেজ গুণ আই এভারেজ। ভি এভারেজ এবং আই এভারেজ বা ভিডিসি আইডিসি দুটোই আমরা পেয়ে গেছি। সেই দুইটা হচ্ছে যে আমাদের এই যে এইখানে আগের পেজে যেটা ক্যালকুলেট করলাম 0.318 ভিএম আর ভিএম ডিভাইডেড বাই আর। So 0.318 vm square divided by 0.318 square vm square divided by r হচ্ছে কি আমাদের পিডিসি। আর ভিএস টা কি? এসটা হচ্ছে কি ট্রান্সফরমারের সেকেন্ডারিতে ভোল্টেজ কত। ট্রান্সফরমারের সেকেন্ডারিতে আরএমএস ভোল্টেজ হচ্ছে যে আমাদের ভিএম। ট্রান্সফরমারের সেকেন্ডারিতে আরএমএস ভোল্টেজ, হ্যাঁ এটা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে যে সেকেন্ডারিতে কিন্তু পিওর সাইন ওয়েভ আসতেছে, অর্থাৎ এই ভিএস যেটা সোর্সের যেই ভোল্টেজ যেটা সেই পিওর সাইন ওয়েভটাই কিন্তু আমাদের সেকেন্ডারি ট্রান্সফরমারের সেকেন্ডারির ভোল্টেজ, তাই তো? সো একটা সাইন ওয়েভের আরএমএস এর সূত্র যা, এখন সেই সূত্রটাই আমরা অ্যাপ্লাই করব। একটা ট্রান্সফরমারের আরএমএস এর সূত্র, সরি একটা সাইন ওয়েভের আরএমএস এর সূত্র হচ্ছে ভিএম ডিভাইডেড বাই √2। তো এখন ভিএস যেটা সেটা হচ্ছে কি আমাদের ভিএম ডিভাইডেড বাই √2 বা 0.707 ভিএম। আচ্ছা, আর ট্রান্সফরমারের সেকেন্ডারিতে কারেন্ট কত? ট্রান্সফরমারের সেকেন্ডারিতে আসলে একটা ডায়োড কানেক্টেড আছে। তো এই লুপের মধ্যে যেই কারেন্ট, সেই কারেন্টটাই কিন্তু আমার ট্রান্সফরমারের সেকেন্ডারির কারেন্ট। এখন এই লুপের মধ্যে কারেন্ট কিন্তু ডায়োডটা কিন্তু হাফ ব্লক করে দিতেছে কারেন্টটা, অর্থাৎ আমার লুপের কারেন্ট কিন্তু এই আইটা, এটা কিন্তু আবার পিওর সাইন ওয়েভ না, এটা হাফ সাইন ওয়েভ, বাকি হাফ কিন্তু ডায়োড ব্লক করে দিতেছে। সো সেকেন্ডারি যে কারেন্ট, সেই কারেন্টটা আসলে লোড কারেন্ট, লোড আরএমএস, লোড কারেন্ট আর আরএমএস। লোড কারেন্ট আর আরএমএস কিন্তু এটা যেটা অলরেডি ক্যালকুলেট করা আছে 0.5 ভিএম ডিভাইডেড বাই আর। সো ট্রান্সফরমারের সেকেন্ডারিতে ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং বা ভিএসআইএস যেটা, সেটার মান হবে গিয়ে এটা 0.707 গুণ 0.5 ভিএম স্কোয়ার ডিভাইডেড বাই আর। সো ওভারঅল যদি আমরা এই টিইউএফ রেশিওটা ক্যালকুলেট করি, পিডিসি কে ভিএসআইএস দিয়ে ভাগ করি, তাহলে 0.318 স্কোয়ার উপরে থাকবে আর নিচে হবে 0.707 গুণ 0.5। তো সেখানে আমরা টোটাল ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর পেলাম 0.286। আর সর্বশেষ যেটা বের করবো সেটা হচ্ছে গিয়ে পিক ইনভার্স ভোল্টেজ। পিক ইনভার্স ভোল্টেজ অফ দ্য ডায়োড মিন্স হচ্ছে ডায়োড যখন রিভার্স বায়াসে থাকে তখন তার অ্যাক্রসে পিক ভোল্টেজ কত হইতে পারে। ডায়োড যখন রিভার্স বায়াসে থাকে তখন আমরা ডায়োডের ওয়েভ শেপ আঁকছি। ডায়োডের ওয়েভ শেপ আঁকার পরে আমরা দেখতে পাইছি যে এটার অ্যাক্রসে রিভার্স ভোল্টেজটা পিক হইতে পারে হচ্ছে গিয়ে -Vm। সো এটা আসলে সার্কিট অনুযায়ী, সার্কিট ভেদে ভিন্ন ভিন্ন রকম হইতে পারে। আমাদের এই হাফ ওয়েভ রেকটিফায়ারের জন্য এই পিআইভি হচ্ছে গিয়ে Vm, সাপ্লাইয়ের ম্যাক্সিমাম ভ্যালু যেটা সেটা। তো এই হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি ম্যাথমেটিক্স, কিছু বেসিক ফর্মুলা আর রেকটিফায়ারের শুরুর জন্য আমরা একটা ম্যাথমেটিক্স দেখলাম। আজকের ক্লাস এতটুকুই ছিল। কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আশা করি সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দিছো। তোমাদের অ্যাটেন্ডেন্সের ব্যাপারে আর একটু তোমাদেরকে সতর্ক হইতে বলা হচ্ছে, কারণ
যেহেতু এখন ইউনিভার্সিটি অনেককেই ডাটা প্রোভাইড করতেছে, প্লাস হচ্ছে যে ক্লাসে উপস্থিতির হার সেই তুলনায় কিন্তু তোমাদের অনেক কম। অ্যাভারেজে দেখা যাচ্ছে যে 30 জনেও ক্লাসে উপস্থিত থাকে না, যেখানে আমার এড মোডতে অলরেডি স্টুডেন্ট হিসেবে 50 জনের উপরে কিন্তু আমি অ্যাড করে ফেলছি স্টুডেন্ট হিসেবে। তো বাকি 20 থেকে 22 জনের মতো মানে অ্যাভারেজে ক্লাসে পাওয়া যায় না। এটা আসলে খুব অ্যালার্মিং। যদি কখনো অ্যাটেন্ডেন্স কাউন্ট করতে হয় তখন কিন্তু এই এই অ্যাটেন্ডেন্সই কাউন্ট হবে। আর তোমাদেরকে অ্যাটেন্ডেন্সের ব্যাপারে কড়াকড়ি করা হচ্ছে না। তোমরা বিভিন্ন সময় বিভিন্ন জন জয়েন করো, জয়েন করে হয়তো ডিসকানেক্ট হয়ে যাইতে পারে কিংবা কারেন্ট চলে যাইতে পারে। এই কারণে যখনই জয়েন করো আমি প্রেফার করি যে তোমরা চ্যাট বক্সে তোমাদের রোলটা দিয়ে রাখবা, যাতে অ্যাটলিস্ট কে ক্লাসে উপস্থিত আছে কে নাই এতটুকু ধারণা করা যায়। আর যদি টাইম ডিউরেশনের হিসাব করতে হয় তখন কিন্তু আসলে জুমে কিন্তু সেটারও হিস্ট্রি থেকে যায়, কে কতক্ষণ ক্লাসে উপস্থিত হচ্ছে। আশা করি তোমরা ব্যাপারটাকে সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করবা।